ক্লাস 12 শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের আজকে পরবর্তী অংশ অর্থাৎ এর আগের দিন যে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি বা আন্তর্জাতিকতার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল তার পরবর্তী অংশ আজকে আলোচনা করব। অর্থাৎ প্রথম দিন তোমাদের আলোচনা করা হয়েছিল জাতীয় বা বলা যেতে পারে আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপস্থাপক ইউনেস্কো তারা যে বিভিন্ন কমিটি গঠন করেছিলেন সেখানে জ্যাক ডেলার যে কর্মশিক্ষা বা শিক্ষার বিষয়ে যে চারটি যে স্তম্ভের কথা বলেছিলেন সে বিষয়ে আলোচনা করা হয়েছিল। এই চারটি স্তম্ভের মধ্যে কালকে আমরা আলোচনা করেছিলাম জ্ঞানার্জনের শিক্ষা বা জানার জন্য শিক্ষার বিষয়বস্তু নিয়ে। আজকে আলোচনা করব কর্মের শিক্ষা অর্থাৎ জ্যাক ডেলার্স তার দ্বিতীয় শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষণের উদ্দেশ্য হিসেবে বলেছিলেন দ্বিতীয় হলো কর্মের শিক্ষা। বলতে কি বোঝানো হয়েছে, এর নীতির মধ্যে আমরা দেখতে পারি এই কর্মের শিক্ষার মধ্যে শারীরিক শিক্ষা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এখানে বলা হচ্ছে এই শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর দৈহিক বিকাশে এবং সুস্বাস্থ্য গঠনে সহায়তা করবে। এই শিক্ষা বা শিক্ষণে তিনি যে কমিশনের রিপোর্ট দিয়েছিলেন সেখানে কর্মের শিক্ষার ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করেছিলেন যে শারীরিক শিক্ষা বিষয়টি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ একজন শিক্ষার্থীর দৈহিক বিকাশ সুস্বাস্থ্য গঠন এটি প্রয়োজনীয় বিষয়বস্তু। এছাড়াও বলেছেন বৌদ্ধিক শিক্ষা। বৌদ্ধিক বলতে এই জাতীয় শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো অর্থাৎ জ্যাক ডেলার্সের মতে এই শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীর স্বাধীন চিন্তা শক্তির বিকাশ ঘটানো এবং তার অন্তর্নিহিত ক্ষমতা জাগিয়ে তোলা। এছাড়াও বলা হয়েছে এই নীতিতে সামাজিক শিক্ষা অর্থাৎ এই প্রকার শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সামাজিক চেতনার বিকাশ ঘটানো এবং কুসংস্কার অপসংস্কৃতি প্রভৃতি দূর করা। এছাড়া শিক্ষার্থীকে নানান সেবামূলক কাজে উদ্বুদ্ধ করাও সামাজিক শিক্ষার মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে কর্মশিক্ষার অপর নীতি হলো নান্দনিক শিক্ষা। নান্দনিক শিক্ষা বলতে বোঝাতে চেয়েছে এই শিক্ষার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের সৃজনমূলক কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীর সৃজনশীল শক্তির বিকাশ ঘটাতে হবে বা এই ঘটনাকে বা এই নীতিগুলির মধ্যে দিয়ে কর্মশিক্ষা পরিচালিত হবে। এই কর্মশিক্ষার মধ্যে দিয়ে এই নীতিগুলির মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী তার জীবন গঠন করবে এবং জ্যাক ডেলার্স এই নীতিগুলিকে কেন্দ্র করে কর্মশিক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ তার দ্বিতীয় স্তম্ভ বা উদ্দেশ্য কর্মশিক্ষা। এই চারটি নীতিকে কেন্দ্র করে উনি উপস্থাপন করার কথা বলেছেন। তিনি সেইভাবেই রিপোর্ট সেই সময় দিয়েছিলেন, যা আধুনিক যুগেও এই নীতিগুলির মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা এগিয়ে চলেছে বা কর্মশিক্ষা এই নীতিগুলিকে কেন্দ্র করেও আধুনিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়ে চলেছে। তাই জ্যাক ডেলারের রিপোর্ট অনুযায়ী কর্মের শিক্ষার নীতিতে এই বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। জ্যাক ডেলার তার এই কর্মশিক্ষার বিষয়টি নির্দেশিত বা রিপোর্টটি পেশ করার সময় এর কিছু উদ্দেশ্য কর্মশিক্ষার কিছু উদ্দেশ্যের কথা ভেবেই এই বিষয়টি বা এই স্তম্ভটির কথা উল্লেখ করেছিলেন। এই উদ্দেশ্যগুলো ছিল বলা যেতে পারে স্বনির্ভর করা, অর্থাৎ একজন শিক্ষার্থীকে স্বাবলম্বী এবং স্বনির্ভর করে তোলা এবং নিজের পরিবারের প্রতি তার কর্তব্য পালনে তৎপর করে তোলার জন্য তাকে উপযুক্ত বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার কথা এই কর্মশিক্ষার উদ্দেশ্য বলা যেতে পারে। বাস্তবতার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করা, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের মধ্যে দিয়ে অর্থাৎ বাস্তব জগৎকে শিক্ষার্থীদের প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করলে সেই অভিজ্ঞতাগুলি স্থায়ী হবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। এছাড়াও বলছেন মানব সম্পদের বিকাশ ঘটানো এই কর্ম শিক্ষার বা কাজের জন্য শিক্ষার উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন বা সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন। মানব সম্পদ
অর্থাৎ প্রতিটি মানুষের কিছু না কিছু কর্মক্ষমতা আছে। সেই কর্মক্ষমতা যদি প্রতিটি শিক্ষার্থী প্রয়োগ করার মানসিকতা ও ক্ষমতা অর্জন করে, তাহলে প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে একজন দক্ষ কর্মী হয়ে উঠবে। এর দ্বারা শিক্ষার্থী ও সমাজ সমৃদ্ধ হয়ে উঠবে। এই কথা বলা হয়েছে বা এই কর্মশিক্ষার উদ্দেশ্য বলা যেতে পারে। শ্রমের মর্যাদা এই কর্মশিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ কর্মশিক্ষামূলক শিক্ষার মধ্যে দিয়ে কর্মের প্রভাব ও গুরুত্বের কথা শিক্ষার্থীর বুঝতে পারবে এবং শ্রমের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে উঠবে। এর মাধ্যমে শ্রমের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে, শ্রমের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এছাড়াও আরো বেশ কিছু উদ্দেশ্য কিন্তু এই বিষয়ে রয়েছে, যেমন স্বাধীন চিন্তাধারা সুযোগ, সামাজিক বিকাশ ঘটানো, কর্মসম্পাদনের আনন্দ উপলব্ধি করা, ইন্দ্রিয় চর্চা ও ব্যবহারিক কর্মক্ষমতা অর্জন করা, কর্মের প্রতি তৎপরতা হওয়া, প্রবণতা অনুযায়ী শিক্ষা অর্জন করা, বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সৃজনাত্মক স্পৃহা পূরণ করা। এইগুলি ছিল জ্যাক ডেলরের কর্মশিক্ষা বা কর্মের মাধ্যমে শিক্ষার যে মূল উদ্দেশ্য, সেটি কিন্তু তিনি এই উদ্দেশ্যগুলিকে কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন। এই কর্মের শিক্ষার যে গুরুত্বগুলোর কথা জ্যাক ডেলার বলেছেন, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে বিদ্যালয় শিক্ষা স্তরে এবং অন্যান্য সকল স্থানে। বৌদ্ধিক বিকাশ ঘটাতে কর্মশিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিক্ষার্থীরা তাদের প্রবণতা অনুযায়ী তাহলে কর্মভিত্তিক কাজের মধ্যে দিয়ে এই বৌদ্ধিক বিকাশগুলি বিদ্যালয় তাদের সুযোগ সুবিধা গড়ে তুলতে পারছে। এছাড়াও বলা হচ্ছে প্রাক্ষোভিক বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে প্রক্ষোভগুলি রয়েছে, আমরা জানি দুঃখ, ঘৃণা, ভয়, রাগ, আনন্দ, এগুলিকে প্রক্ষোভ বলা হচ্ছে, সেইগুলির বিকাশের ক্ষেত্রেও কর্মের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং বিদ্যালয় সেই অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সামাজিক বিকাশে সহায়তা করে, অর্থাৎ যখন শিক্ষার্থী একত্রিতভাবে কোনো কাজ করে, তখন কিন্তু তার মধ্যে এই সামাজিক বিকাশ বা একত্রে বসবাস বা তাদের মধ্যে একটি দলবদ্ধতার মানসিকতা গড়ে ওঠে। তাই সামাজিক বিকাশেও এই শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে বা এই কর্মশিক্ষার উদ্দেশ্য চরিতার্থ হয়। সমস্যার সমাধান, এই যে বিভিন্ন রকম কর্মের জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে হয়, সেই জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে একজন শিক্ষার্থী কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হলে সেই জ্ঞানগুলি প্রয়োগ করে সে কিন্তু তার সমস্যার সমাধান করতে পারে। সমাজে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার যে গুরুত্ব এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার যে প্রয়োজনীয়তা, সে কিন্তু এই শিক্ষার মধ্যে দিয়ে, কর্ম শিক্ষার মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সমাজে নিজের দায়িত্ব প্রয়োগ করতে পারে। এছাড়াও বলা যেতে পারে সৃজনশীলতার বিকাশ ঘটে এই কর্মশিক্ষার মধ্যে দিয়ে, অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতা তার মধ্যে গড়ে ওঠে একজন শিক্ষার্থীর মধ্যে। বিদ্যালয়ের শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর সামর্থ্য প্রবণতা বুঝে সেই অনুযায়ী তাকে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তাকে এগিয়ে নিয়ে যায় এবং এর ফলে দেখা যায় শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটি জ্ঞানের বা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে প্রকাশ করার মানসিকতা দেখা যায় এবং তার মধ্যে সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে। তার ফলে সে নিজেকে সুষ্ঠুভাবে সমাজের জন্য যেমন প্রতিষ্ঠিত করতে পারে, তেমন তার মনের বাসনা অর্থাৎ প্রাক্ষোভিক আনন্দ সে লাভ করে। তাই সৃজনশীলতার বিকাশ এই কর্মশিক্ষার মধ্যে দিয়েই ঘটে থাকে একজন শিক্ষার্থীর মধ্যে দিয়ে। তাহলে এ কথা বলা যেতে পারে এই দ্বিতীয় উদ্দেশ্য বা দ্বিতীয় স্তম্ভটি জ্যাক ডেলার কমিশনের মতে কর্মের শিক্ষা, এটি কিন্তু শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত হয়েছে। জ্যাক ডেলরের তার যে প্রতিবেদন অর্থাৎ লার্নিং দ্য ট্রেজার উইদিন প্রতিবেদনে যে 4টি স্তম্ভের কথা বলা হয়েছে, তার তৃতীয় স্তম্ভটি বা তার শিক্ষার তৃতীয় উদ্দেশ্যটি বলা হয়েছিল একত্রে বসবাসের শিক্ষা। এখন সেই বিষয়টি নিয়ে আগে আলোচনা করি। দেখো কি একত্রে বসবাস বলতে কি বলছে, পরস্পরের মিলেমিশে থাকার শিক্ষাকেই বলা হয় একত্রে বসবাস করার শিক্ষা। পরস্পরকে বোঝার
পরস্পরের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে অবহিত হওয়া, পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকার ইত্যাদি সমষ্টি হলো একত্রে বসবাস। একবিংশ শতাব্দীর প্রধান বৈশিষ্ট্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। বিজ্ঞান ও প্রযুক্তির এই উন্নতি আমাদের জীবনে সমস্ত দিকের উপর প্রভাব ফেলেছে। এর ফলে শিল্প, ধর্ম, শিক্ষা, কৃষি, সামাজিক বিন্যাস সমস্ত দিকেই এই পরিবর্তনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এর ফলে দেখা যায় যে এই ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নির্ভর করে রয়েছে। এই পরিবর্তন মানুষের জীবনে যেমন একদিকে আশীর্বাদ স্বরূপ, তেমন অন্যদিকে জ্ঞানমূলক স্থিতাবস্থার অভাবে মানুষের মনে এক ধরনের সংকটও সৃষ্টি করে। এই সংকটের ফলে মানুষের চিন্তার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। এই চিন্তা জগতে সমবস্থা সৃষ্টি না হওয়া জীবনের সমস্যার সমাধান ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণেও সে দ্বিধা বোধ করে একজন ব্যক্তি। এই দ্বিধা একদিকে মানুষের অতিরিক্ত জ্ঞান আহরণের বাধা সৃষ্টি করে। এর ফলে এই সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে প্রচলিত ধ্যান ধারণার সঙ্গে আধুনিকতার চাহিদা অনুসারে শিক্ষার উদ্দেশ্য রূপায়ণে এই একসঙ্গে বেঁচে থাকা বা একত্রে বসবাসের শিক্ষাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা উপাদান হিসেবে গড়ে উঠেছে। এখানে বলা হয়েছে যে এর যে নীতিগুলি রয়েছে সেখানে পরস্পরকে বুঝবে, একে অপরের বিষয় বুঝবে। অর্থাৎ যখন একজন শিক্ষার্থী তার শিক্ষার মধ্যে দিয়ে এগোবে, তখন কিন্তু তার মধ্যে একে অপরকে বোঝার বা একে অপরের সঙ্গে একত্রিতভাবে তার মনোভাব পোষণ করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উদ্দেশ্য বা এই নীতিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে একত্রে বসবাসের ক্ষেত্রে। একজন শিক্ষার্থী যদি এই বিষয়ে গুরুত্ব দেয়, পরস্পরকে বোঝে, তাহলে একত্রে বসবাস তাদের কাছে অনেক সহজ হবে এবং তাদের শিক্ষার উদ্দেশ্য হবে পরস্পরকে বোঝা, শ্রদ্ধা করা, একে অপরকে শ্রদ্ধা করবে এবং তাদের মধ্যে শ্রদ্ধার মনোভাব গড়ে উঠতে হবে। একত্রে মেলামেশার ফলে শিক্ষার্থীর মধ্যে অপরের প্রতি শ্রদ্ধার মনোভাব গড়ে ওঠে। এটি অপরের শিক্ষা ও সংস্কৃতি প্রভৃতি তার একটা শ্রদ্ধা জন্মায়। পারস্পরিক নির্ভরতা, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠবে। তাদের মধ্যে যেন একজন অপরজনের সংস্কৃতি, অপরজনের মানসিকতা চিন্তা করে একে অপরের উপর নির্ভরশীল হবে। অর্থাৎ যেন কেউ কারো কোনো রকম ভাবে ক্ষতি বা কোনো রকম ভাবে কারোর প্রতি অন্যায় না করতে পারে। একত্রে বসবাস করলে কিন্তু এই নীতিগুলি গুরুত্ব দিয়ে একজন শিক্ষার্থী তার জীবনে এগিয়ে যেতে পারবে। জাতীয় চেতনা ও সংহতির সঞ্চার করতে হবে। একজন শিক্ষার্থীর মধ্যে যদি তার দেশ অর্থাৎ তার রাষ্ট্র, তার দেশের প্রতি প্রীতি না ঘটে, স্বদেশের প্রতি প্রীতি না ঘটে, তাহলে কিন্তু সে সঠিকভাবে সকলের সঙ্গে সঠিক ব্যবহার করতে পারবে না। তাই তাকে একজন শিক্ষার্থীর মধ্যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, রাষ্ট্রীয় বন্ধন দৃঢ় করতে হবে। এই বন্ধন দৃঢ় হলেই তারা একই সূত্রে একত্রিতভাবে বেঁধে থাকতে পারবে। আন্তর্জাতিকতার বোঝাপড়া, অর্থাৎ একটি দেশের যে মানসিকতা বা যে গুরুত্ব, সেটিকে গুরুত্ব দেবে এই শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীর মধ্যে যেমন জাতীয় চেতনার সংহতি সঞ্চার হবে, তেমন আন্তর্জাতিক বোঝাপড়ারও একটা মানসিকতায় একত্র বসবাসের শিক্ষার মধ্যে দিয়ে গড়ে উঠবে। অর্থাৎ জাতীয়তাবোধ সৃষ্টির ফলে শিক্ষার্থীর বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ব, পরস্পর নির্ভরশীলতা প্রভৃতি এই তাৎপর্যগুলো উপলব্ধি করার জন্য তাকে সেই শিক্ষার্থীদের সেই শিক্ষা দেওয়া হবে, যাতে তার মধ্যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটে। অর্থাৎ তাকে সামাজিক বিকাশেও সাহায্য করতে হবে বা সাহায্য করবে এই শিক্ষা। তার শিক্ষার্থীর সামর্থ্য প্রবণতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষার নীতি বা একে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার এই সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই একত্রে বসবাসের শিক্ষার নীতিকে
জ্যাক ডেলার তার কমিশন রিপোর্টে পেশ করেছিলেন যে এই নীতিগুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু একত্রে বসবাসের শিক্ষা বা এই শিক্ষার উদ্দেশ্য গড়ে উঠবে। এই নীতির মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী তার শিক্ষা সম্পূর্ণ করতে পারবে। তাই এই তৃতীয় উদ্দেশ্য বা স্তম্ভ অনুযায়ী একত্রে বসবাস শিক্ষার নীতির মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী জ্যাক ডেলার্সের শিক্ষা সম্পূর্ণ লাভ করে এবং সেই নীতি অনুযায়ী সে জীবনে তার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। তাহলে এই একত্রে বসবাস শিক্ষানীতির কিছু গুরুত্ব রয়েছেই। একসঙ্গে বা একত্রে বা বেঁচে থাকার জন্য বিদ্যালয়েও সেই শিক্ষা দিয়ে থাকে এবং সেই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রয়েছে। এই গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রথমেই কথা বলতে হয় যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর যে বিষয়টি গুরুত্বপূর্ণ ঐক্যতা, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে কিন্তু সমস্ত বিষয়ে ঐক্যতা বোধ জাগ্রত হবে। অর্থাৎ বিদ্যালয় শিক্ষার বিভিন্ন শ্রেণীতে যে সমস্ত বিষয়গুলি বা যে সমস্ত শিক্ষাসূচিগুলি থাকবে তার মধ্যে দিয়ে গণতান্ত্রিক চেতনা, সহমর্মিতা, ধৈর্য, দেশপ্রেম, পরাত্মপরতা এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে তার একটি ঐক্যবোধ জেগে উঠবে। দেশের প্রতি, স্বদেশের প্রতি প্রীতি জন্মাবে। অর্থাৎ তাকে যে উদ্দেশ্যের কথা বলা হয়েছিল একত্রে বসবাস, সে দেশের প্রতি বা রাষ্ট্রের প্রতি কর্তব্যপরায়ণ বা দেশের প্রতি তার একটি আলাদা চিন্তাধারা বা তার নিজের সেই দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলি পালন করবে। সে হয়ে উঠবে সহনশীল, অর্থাৎ দেশের বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন জাতির, বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে সে নিজেকে গড়ে তুলবে বলেই তার মধ্যে কিন্তু সহনশীলতার মনোভাব গড়ে উঠবে। এই সহনশীলতার মনোভাবের মধ্যে দিয়ে সে কিন্তু জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জায়গায় এগিয়ে যাবে। এই সাংস্কৃতিক কার্যাবলীগুলির মধ্যে দিয়ে বিভিন্ন সময় সম্প্রীতি ও ঐক্য কিন্তু প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতা বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই একত্রে বসবাসের ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী, তার পছন্দ মতো, তার মনোমতো মানুষের সঙ্গে একত্রে বসবাসের ব্যবস্থা করতে পারবে। সে প্রয়োজন, ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে অপরের সংস্কৃতিকে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলবে। এছাড়াও বিদ্যালয়ে দলগত বিভিন্ন কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্যালয়গুলিতে দেখা যায় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, অর্থাৎ বিভিন্ন কাজ একত্রিত ভাবে যাতে তারা করে, তার মধ্যে দিয়েও কিন্তু তাদের একত্রে থাকার বা একত্রে নিজেদের গড়ে তোলার মানসিকতা লক্ষ্য করা যাবে বা দেখা যায় যে তারা এর মধ্যে দিয়ে এই শিক্ষায় নিজেদের সম্পন্ন করে। তাহলে জ্যাক ডেলার্সের তৃতীয় উদ্দেশ্য বা স্তম্ভটি ছিল একত্রে বসবাসের বিষয় এবং আমরা বলতে পারি যে এই একত্রে বসবাসের বিষয়টির মধ্যে দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থাও কিন্তু এগিয়ে চলেছে। কারণ যদি একজন ব্যক্তি স্বদেশ এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকটি মানুষের সঙ্গে সমভাবে সহাবস্থায় একত্রিত না থাকতে পারে তাহলে কিন্তু তার শিক্ষা সম্পন্ন হবে না। তাই জ্যাক ডেলারের এই বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তৃতীয় স্তম্ভটি শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত। জ্যাক ডেলারের শিক্ষার আর উদ্দেশ্য বা স্তম্ভের মধ্যে চতুর্থ বা শেষ স্তম্ভটি ছিল মানুষ হওয়ার শিক্ষা। অর্থাৎ এতে বোঝানো হচ্ছে যে একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে হবে, যা শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থী সেই বিষয়টি করতে পারবে। তাহলে মানুষ হওয়ার শিক্ষা বলতে মূলত কি বোঝাতে চেয়েছেন? বলছেন ব্যক্তির দেহ এবং মনের বিকাশ সাধন, বুদ্ধির বিকাশ, সংবেদনশীলতা, সৌন্দর্যবোধ, আধ্যাত্মিক বিকাশ ও ব্যক্তিগত দায়িত্ববোধ, যার মাধ্যমে প্রতিটি ব্যক্তির স্বাধীন ও বিশ্লেষণাত্মক চিন্তন প্রক্রিয়ার সাহায্যে ব্যক্তিগত সিদ্ধান্তে উপনীত হতে পারবে। অর্থাৎ তার চতুর্থ অর্থাৎ সর্বশেষ স্তম্ভটি মানুষ হওয়ার শিক্ষা বলতে জ্যাক ডেলার্স তার কমিশনে বা তার কমিটির রিপোর্টে কথাই বলতে চেয়েছেন যে একটি মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধন, তার সমস্ত দিকের বিকাশ সাধনটি গুরুত্বপূর্ণ। মানবীয় বৈশিষ্ট্যের অবক্ষয় দেখা দিতে পারে অনেক সময়, তার ফলে
পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় অভিযোজিত হওয়ার জন্য শিক্ষার দ্বারা কতগুলি বৈশিষ্ট্য বিকাশ সাধনের কথা দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেছেন জ্যাক ডেলার্স তার কমিশনের রিপোর্টে। তিনি বলেছেন, যেমন নিজেই নিজের সমস্যার সমাধান করার প্রবণতা, সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং দায়িত্ব ইত্যাদি তার মধ্যে থাকবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন দায়িত্ব পালন, স্বাধীনভাবে কাজ করার সুযোগ, এর জন্য প্রয়োজন কল্পনারাজি, সক্ষমতা, মুক্তিবোধ, স্মৃতিশক্তি, একসাথে কাজ করার মানসিকতা ইত্যাদি ক্ষমতা তার মধ্যে থাকবে। তাই জ্যাক ডেলার তার প্রতিবেদনে একইভাবে সমন্বয়ের চেষ্টা করেছেন। ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যকে সামাজিক দিক থেকেও তিনি তাৎপর্যপূর্ণ করে তোলার চেষ্টা করেছেন। এই শিক্ষার মূল নীতিগুলির কথা বলা হয়েছে যে স্মৃতি ও কল্পনা শক্তির বিকাশ ঘটবে এই শিক্ষার মধ্যে দিয়ে, এবং তার মধ্যে দিয়ে যুক্তি শক্তির বিকাশ ঘটবে এই মানুষ হওয়ার শিক্ষার মধ্যে দিয়ে। শারীরিক ক্ষমতার বিকাশ ঘটবে, বা শারীরিক বিকাশ, মানসিক ক্ষমতার যাতে বিকাশ ঘটে সেটি হলো এই শিক্ষার নীতি। মূল্যবোধের বিকাশ ঘটবে। একজন ব্যক্তি যদি সঠিক মূল্যবোধ সম্পন্ন হিসেবে নিজেকে গড়ে না তোলে, তাহলে তার সমাজ যেমন অবক্ষয় ঘটবে, তেমন একজন ব্যক্তিরও অবক্ষয় ঘটবে। দায়িত্ব সম্পন্ন নাগরিককে পরিণত করার দায়িত্ব নেবে, বা তার মূল নীতি হলো মানুষ হওয়ার শিক্ষার। অর্থাৎ একজন দায়িত্ববান নাগরিকই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই নাগরিকত্বের দায়িত্ব অর্থাৎ তার নাগরিকত্ব বিষয়ে জ্ঞান এই মানুষ হওয়ার শিক্ষার নীতির মধ্যে দিয়ে প্রকাশিত করার চেষ্টা করা হয়েছে। তাহলে এই মানুষ হওয়ার শিক্ষার কতগুলি গুরুত্ব বা ভূমিকা রয়েছে, যেগুলি বলা যেতে পারে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভূমিকা নিয়েছে। এবং পরিণত হওয়ার মানে এই একজন মানুষ এই মানুষ হওয়ার জন্য শিক্ষার মধ্যে দিয়ে সে পরিণত মানুষে পরিণত হচ্ছে, এবং বিদ্যালয় কিন্তু সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে। তার গুরুত্ব রয়েছে মানুষ হওয়ার শিক্ষার গুরুত্ব বা ভূমিকা বিষয়টি এখন আলোচনার বিষয়বস্তু। সহজাত সম্ভাবনাগুলির বিকাশ সাধন হয়, অর্থাৎ একজন ব্যক্তির বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে তার মধ্যে যে সহজাত সম্ভাবনাগুলি আছে সেগুলি বিকাশ সাধন করবে। মানুষ হওয়ার শিক্ষার মধ্যে দিয়ে এই বিকাশ সাধন সহজ হয়ে উঠবে। বিজ্ঞান মনস্কতা তার মধ্যে গড়ে তুলতে হবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বা বিভিন্ন রকম বিদ্যালয়ে বিভিন্ন রকম কাজের সৃষ্টি করতে হবে, যার মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর মধ্যে বা কুসংস্কার বা যে নীতিগুলির মধ্যে দিয়ে সমাজ পশ্চাৎপদ হতে পারে সেই নীতিগুলিকে ত্যাগ করে সে বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে। প্রবাহমান শিক্ষা অর্থাৎ শিক্ষা কখনো থেমে থাকবে না। এই মানুষ হওয়ার শিক্ষা কেবলমাত্র নির্দিষ্ট সময়ব্যাপী প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এর জন্য প্রয়োজন প্রবাহমান শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার পাশাপাশি অনিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত শিক্ষার সাহায্যে শিক্ষার গতিশীলতা বজায় রাখতে হবে প্রবাহমান ভাবে, অর্থাৎ সে যাতে একজন শিক্ষার্থী যাতে প্রবাহমান ভাবে অর্থাৎ থেমে যেন না যায়, সে যেন তার শিক্ষা গ্রহণ করতেই পারে। এইভাবেই সে মানুষ হওয়ার শিক্ষা মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে চলবে। সামাজিক বিকাশ তার ঘটবে এই শিক্ষার মধ্যে দিয়ে, তার মধ্যে আন্তর্জাতিকতার বোধ সৃষ্টি হবে। এইভাবে বলা যেতে পারে জ্যাক ডেলার্সের চতুর্থ স্তম্ভ অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষা এই বিষয়টি গুরুত্ব পেয়েছে শিক্ষাক্ষেত্রে। তাহলে আজ আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা এবং মানুষ হয়ে ওঠার শিক্ষা, এইগুলি জ্যাক ডেলার্স তার কমিশনে আলোচনা করেছেন বা রিপোর্ট দিয়েছেন। আমাদের কিন্তু এই বিষয়গুলি অর্থাৎ জ্যাক ডেলারের 4টি স্তম্ভ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাহলে এই আলোচনাগুলির মধ্যে দিয়ে আজকে এই অধ্যায় সম্পূর্ণ শেষ হলো।